আছে কিনা বা আগুন আবার লাগার কোনো সম্ভাবনা আছে কিনা সেই জিনিসটি তারা এখন দেখছেন। এবং ফায়ার সার্ভিস থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমাদেরকে কোনো তথ্য জানানো হয়নি। আপনি জানেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও কিন্তু বাংলাদেশ ব্যাংকের ভিতরে অবস্থান করছেন। তো তারা আসলে তাদের সব কার্যক্রম শেষ করার পর যখন তারা ফিরে আসবেন তখন হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে সবশেষ তথ্য জানাতে পারবো যে আসলে কিভাবে আগুনটি লেগেছে বা কিভাবে বা নিভে গেল। আর আগুন লাগারও যে একটি তথ্য রয়েছে যে কিভাবে আগুন লাগতে পারে, এখন পর্যন্ত কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না যে কি কারণে আগুন লেগেছে। তো আপনি জানেন, আপনি হয়তো আমার ছবিতে এখন দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের গাড়ি দেখতে পাচ্ছেন আপনি, তো তারা এখনো এখানে আছে। তারা তাদের কাজ শেষ করার পর সবশেষ তথ্য যেটি রয়েছে যে কিভাবে আগুন লাগলো এবং ক্ষয়ক্ষতির বিষয়টি আছে সেগুলো আসলে পরবর্তীতে আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। নাবিলা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ব্যাংক থেকে আগুনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আপেল শাহরিয়ার। এবার অন্য প্রসঙ্গ। নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কেবল যোগ্যতার প্রমাণই নয়, এতে বিশ্বের কাছে উজ্জ্বল হয়েছে দেশের ভাবমূর্তিও। সকালে রাজধানী ওসমানী মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কারো কাছে করুণা বা হাত পেতে নয়, এ দেশ এগিয়ে যাবে আপন যোগ্যতায়। মারুফ রেজা রিপোর্ট। জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকারে দেয়া সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক। মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে 1977 সাল থেকে প্রতি বছর এ পদক দিয়ে আসছে সরকার। বিজ্ঞান, শিক্ষা, চিকিৎসা ও শিল্প সাহিত্য সহ মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় এবার 15 জন বিশিষ্ট ব্যক্তি ও বিমান বাহিনীকে দেয়া হলো এই সম্মাননা। পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মাননা কেবল নিজেদের সম্মানিতই নয়, দেশ গঠনে অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকেও। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি, একটি দেশ এবং একটি জাতি কখনোই নিম্ন থাকতে পারে না। ইনশাআল্লাহ আমরা আমাদের যে লক্ষ্য, মধ্যম আয়ের দেশে আমরা উন্নীত হব। আগামী দিনে যারা দায়িত্ব পাবে, এদেশের কর্ণধার হবে, আমি আশা করি যে তারা এই কাজ অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, কারো কাছে নত হয়ে নয়, বিজয়ী বাঙালি এগিয়ে যাবে আত্মযোগ্যতায়। পদ্মা সেতু নির্মাণ নিয়ে একটি প্রশ্ন তুলেছিল এবং অভিযোগ এনেছিল ওয়ার্ল্ড ব্যাংক। তখনই ঘোষণা দিয়েছিলাম যে আমরা নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করব। আমরা আল্লাহর রহমতে নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করা শুরু করেছি। আর এই সিদ্ধান্তের ফলে আমি অন্তত এইটুকু বলতে পারি যে এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং বাংলাদেশটাকে যে আর অবহেলা করা যায় না, তা এই সমস্ত আন্তর্জাতিক সংস্থা যারা কথায় কথায় মিথ্যা দোষারোপ দিয়ে তাদের কাছে নতজানু করে রাখতে চায়, তারা সে শিক্ষাটা পেয়ে গেছে। আর বাঙালিকে কেউ এভাবে মাথা নিচু করে চলার জন্য ষড়যন্ত্র করতে পারবে না। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব মাথা উঁচু করে, সম্মানের সাথে, আত্মমর্যাদার সাথে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। দেশ ও জাতির আর্থ-সামাজিক উন্নয়নে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 63তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ 6টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে 567 জনকে সনদ দেওয়া হয়। প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মালিক জনগণ, তাদের অধিকার নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য। আন্তরিকতা, দায়িত্ব ও কর্তব্যবোধ নিয়ে কাজ করারও পরামর্শ দেন শেখ হাসিনা। যার যার কর্মক্ষেত্রে আন্তরিকতার সাথে এই কাজটি করতে হবে যে প্রতিটি মানুষ, আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তাদের উন্নত জীবন কিভাবে নিশ্চিত করা যায়। দেশ ও জাতির প্রতি আন্তরিকতা নিয়ে, দেশের মানুষের প্রতি ভালোবাসা দিয়ে নিজ নিজ কর্মস্থলে কাজ করে যাবেন। আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, হয়তো দেখে যেতে পারবো কিনা জানি না, কিন্তু আজকে নবীন কর্মকর্তারা, তাদের হাতেই দায়িত্ব দিয়ে গেলাম এই উন্নত সমৃদ্ধ দেশ গড়ার।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ন্যায়িক ও দুর্নীতি মামলা চলবে। মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি হাইকোর্টের দেয়া রুল খারিজ করে দেওয়ার নিম্ন আদালতে এই মামলা চলতে আইনগত আর কোনো বাধা নেই। এদিকে সাবেক রাষ্ট্রপতি এরশাদের দুর্নীতির মামলার রায় ঝুলে গেছে। হাইকোর্টে ৩ বছরের সাজার বিরুদ্ধে এরশাদের আপিলের রায় বৃহস্পতিবার বিকেলে ঘোষণা করার কথা ছিল। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। গেল ৭ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে ন্যায়িক দুর্নীতি মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ সহ রুল দিয়েছিলেন বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। দুদক সেই আদেশ ও রুলের বিরুদ্ধে লিপ্ত আপিল করে। চেম্বার বিচারপতির আদালত হয়ে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য আসে। প্রধান বিচারপতির নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ দুদকের আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের স্থগিতাদেশ ও রুল খারিজ করে দেন। যেই বেঞ্চ এই মামলার আদেশ দিয়েছেন ওই বেঞ্চের দুদক সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার ছিল না। কাজে বেগম জিয়ার ন্যায়িক সংক্রান্ত দুর্নীতি মামলা বেগম জিয়ার জন্য চলতে আইনগত কোনো আর বাধা থাকলো না। আপিল বিভাগ বলছেন যে সেই বেঞ্চের কোনো এখতিয়ার নাই। এখন যেটা আমরা করব সেটা হলো যেই বেঞ্চগুলোর এখতিয়ার আছে সেই বেঞ্চগুলোর যে কোনো একটা বেঞ্চে আমরা গিয়ে আবার নতুন করে ওনার পক্ষ থেকে আবেদনপত্র দাখিল করব। এদিকে দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি এরশাদের করা আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণার কথা থাকলেও তা হয়নি। এরশাদের আপিল ছাড়াও সরকারের 2টি আপিল বিচারাধীন থাকায় প্রয়োজনীয় আদেশের জন্য এগুলো প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুসের একক বেঞ্চ এই আদেশ দেন। যেহেতু 2টো অ্যানাউন্সমেন্ট আপিল আছে এবং সেই আপিলে অর্ডার আছে 2টো অ্যানাউন্সমেন্ট আপিল এবং এই আপিলটা একই সঙ্গে শুনানি হবে। তা আদালত বলছে যদি এই ক্ষেত্রে যদি আমি এটা রায় দিতে যাই একটা হয়তো কনফ্লিক্টিং ডিসিশন হতে পারে। গভর্নমেন্ট 2টি পৃথক আপিল দায়ের করেছে। নথিতে সেটি থাকার কারণে আমাদের আজকে মহামান্য আদালত ওই 2টি মামলা এবং এই মামলায় 3টি মামলা একসাথে শুনানির ব্যাপারে প্রধান বিচারপতির নিকট প্রেরণ করার জন্য আজকে নির্দেশ প্রদান করেন। অন্যদিকে নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করেছে এফবিসিসিআই। চেম্বার বিচারপতি ২৭ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আবেদনটি পাঠিয়ে দিয়েছেন। পাশাপাশি নির্বাচনের কার্যক্রম চালানোরও নির্দেশ দিয়েছেন। আগামী 14 মে সংগঠনটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিকে সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে মেয়র পদে ফিরতে তার আর কোনো আইনি বাধা নেই। খান আলামিন, আরটিভি, ঢাকা। প্রাণভিক্ষা চাওয়ার জন্য কারাবিধি অনুযায়ী মুফতি আব্দুল হান্নান সহ তার সহযোগীরা 7 দিন সময় পাবেন বলে জানিয়েছেন আইজি প্রেজেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে 49তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। গতকাল কাশিমপুর কারাগারে রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয়। এই সময় তারা প্রাণভিক্ষা চাইবেন কিনা জানতে চাওয়া হলে প্রাণভিক্ষার আবেদন করবেন বলে জানান তারা। উনি যেহেতু জেল কোড অনুযায়ী 7 দিন সময় পাবেন, 7 দিন সময় তাকে দেওয়া হয়েছে। এখন উনি 7 দিনের মধ্যেই জানাবেন উনি করবেন কিনা, সেটা এই মুহূর্তে কিছু বলেননি। এদিকে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আরেক আসামি দেলোয়ার হোসেন ওরফে রিপন। দুপুরে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়টি তিনি সিলেট কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সগির মিয়া জানান, বুধবার রিপন বলেছিলেন স্বজন ও আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আজই তার প্রাণ ভিক্ষার আবেদন করার কথা। লিখিত আবেদন পাওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা। এই মামলার অপর 2 আসামি মুফতি হান্নান ও শরীফ শাহিদুল আলম ওরফে বিপুল আছেন কাশিমপুর কারাগারে। কিশোর অপরাধের আরেক উপসর্গ ঠুনকো বিষয়ে যখন তখন সংঘর্ষে জড়িয়ে পড়া। রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায় ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। কিশোররা নিয়মিত স্কুল কলেজ ফাঁকি দিচ্ছে, আসক্ত হয়ে পড়ছে ধূমপান ও মাদকে। অভিভাবকদের সচেতন না থাকার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের গাফিলতিকে এজন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। কিশোর অপরাধ নিয়ে মুক্তা মাহমুদের ধারাবাহিক রিপোর্টে 3য় পর্ব। ক্যামেরায় ছিলেন নাজবুল হাসান সাইমন। কোনো রাজনৈতিক দলের সংঘর্ষ নয় কোনো পেশাদার অপরাধী চক্রের সংঘাত। রাজধানীর এজিবি কলোনিতে 2 দল কিশোরের দ্বন্দ্বের জেরে ভয়ঙ্কর এমন মারামারি।
একদিকে 8-10 জন চড়াও হয়েছে আরেকজনের উপর, অন্যদিকে লাঠি ও ক্রিকেট স্ট্যাম্প নিয়ে হাতে ঝগড়ায় জড়িয়েছে আরেক দল। সম্প্রতি ঘটে যাওয়া বারোয়ারি সংঘর্ষে মাথা ফেটে মারাত্মক আহত হয় 2 কিশোর। সংঘর্ষে জড়িয়ে পড়া এসবের শিশু কিশোরের বেশিরভাগ মতিঝিলের এক স্কুলের 8ম থেকে 10ম শ্রেণীর ছাত্র। এদের সঙ্গে যুক্ত হয় বহিরাগত কিশোররাও। ঠিক গ্যাং কালচার না হলেও এদের আছে ছোট বড় অনেক দল। নিয়মিতই এক দলের সদস্যকে মারধর করে অন্য দল। স্কুল ফাঁকি দেয়া এসব কিশোর জড়াচ্ছে মাদক, ইফটিজিং সহ নানা অপরাধে। এই মারামারির আগে আরো একটা হয়েছিল যে হকি স্টিক দিয়ে মারামারি হয়েছিল, ওদিনও আরেকটা ছেলের মাথা ফাটানো হয়েছিল। আমরা ভ্যান যেতেছিল তো মারামারি হইতেছিল, এখন যে পারেন তার মাথায় মারতেছিল। বিদ্যালয়ের ঠিক পেছনে আবাসিক এলাকার ভেতরে কিশোরদের এমন উদ্বেগজনক সংঘর্ষ প্রায়শই ঘটলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বা আবাসিক এলাকার অভিভাবক কারোরই যেন গা করার সময় নেই। উৎপাত এতই বেড়েছে যে কলোনির বাসিন্দারা এদের কিছু বলতে ভয় পান। আমরা আতঙ্কে থাকি যে বাচ্চাদেরকে আমরা কিভাবে মানুষ করব। প্রায় দেখা যায় বাচ্চারা বের হয়, কিভাবে বের হয় জানি না, বের হয়ে ক্লাস করে না, বাহিরে আড্ডা দিচ্ছে বন্ধুদের সঙ্গে, অল্প বয়সে সিগারেট খাচ্ছে, কেউ সিডি নিয়ে আসছে, কেউ ওই মোবাইলে অনেক কিছু দেখাচ্ছে। এটা স্কুলের কর্তৃপক্ষের উচিত যেন আমাদের সন্তানরা যতক্ষণ থাকেন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়। এ নিয়ে কথা বলতে চাইলেও সাক্ষাৎ দিতে রাজি হননি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এসব নিয়ে কলোনির বাসিন্দাদের আছে নানা অভিযোগ, এজন্য তাদের আঙুল বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের দিকে। খেলার ছলে অনেক সময় তারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে থাকে। আমরা দেখি যে আমাদের এলাকাতে ছোট ছোট ছেলেপেরা কেউ ভাই বললো না, এতে রাগান্বিত হয়ে মারামারিতে লিপ্ত হয়। কেউ সামনে কেউ সিগারেট খেলে বেয়াদবি করলে কেন, এর জন্য অত্যন্ত সিলি বিষয়গুলি নিয়ে দেখা যায় যে পোলাপানরা মানে এই সমস্ত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বাসার থেকে বলে বের হয় যে আসলে স্কুলে যাচ্ছে, কিন্তু আসলে হয়তো স্কুলে ঢুকে নাই। অভিভাবকরা যদি এটা নজরদারির মধ্যে রাখতো তাহলে এই সমস্যাটা অতটা ঘটতো না। কিশোররা কেন এমন উগ্র স্বভাবের হয়ে যাচ্ছে তার সুনির্দিষ্ট কারণ জানা নেই সমাজ বিজ্ঞানীদেরও। এ নিয়ে পুলিশ বা সরকারি কোনো প্রতিষ্ঠানের গবেষণা যেমন নেই, তেমনি নেই সুনির্দিষ্ট কর্মসূচিও। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। বিনা নোটিসে কারখানা বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর রামপুরায় বিক্ষোভ করেছে লিরিক ইন্ডাস্ট্রিজের শ্রমিকেরা। এ সময় পুলিশের লাঠিচার্জে 5 গার্মেন্টস শ্রমিক আহত হয়। শ্রমিকদের আন্দোলনের কারণে রামপুরায় হয়ে DIT রোড ও প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 8টায় তারা বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে 2 দিকে রাস্তা আটকে বসে